আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব স্টাডিজের পক্ষ থেকে স্থানাঙ্ক জ্যামিতির আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ আমরা গত ভিডিওতে কিন্তু 11.1 শেষ দিয়েছি, আমরা আজকে 11.2 শুরু করব। তো আমরা যদি একটা ত্রিভুজ আঁকাই, সাপোজ এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বিভিন্নভাবে শিখছি। বিশেষ করে আমরা যদি 9-10 যেমন আমরা পরিমিতি নামক অধ্যায়টা যদি পড়ে থাকি, ওখানে দেখছি যে একটা সমকোণী ত্রিভুজ, সেটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করি। আবার সমদ্বিবাহু হইলে b/4 √4 স্কোয়ার মাইনাস b স্কোয়ার দিয়ে করি। বিষমবাহু হইলে √s ইন্টু s মাইনাস b s মাইনাস c এটা দিয়ে করি। তো আমার আসলে কোনো সূত্র জানার দরকার নাই। আমি আজকে এমন একটা সূত্র দিব, এই একটা সূত্রের মাধ্যমে সকল প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। সো আমার তিনটা বিন্দু জানা থাকলেই হবে। এই একটা বিন্দু, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু। একটা ত্রিভুজের যে তিনটা বিন্দু আছে, এই তিনটা বিন্দু যদি দেওয়া থাকে, এখন আমরা এই তিনটা বিন্দু, এটা ধরলাম এ, এটা বি আর এটা সি। কোন ত্রিভুজ এটা আমার জানার দরকার নাই। এটা সমকোণী হতে পারে, স্থূলকোণী হতে পারে, বা বিষমবাহু হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, বা এগুলা না হইয়া সামান্তরিক হতে পারে। সামান্তরিক আয়ত বর্গ মানে চতুর্ভুজগুলোর ক্ষেত্রে 4টা বিন্দু দেওয়া থাকতে হবে, আর ত্রিভুজগুলোর ক্ষেত্রে 3টা দেওয়া থাকতে হবে। 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা ইত্যাদি ইত্যাদি বিন্দুগুলো দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র হইলেই হয়েছে। সেই ত্রিভুজটা মানে সেই ক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করা যাবে মাত্র একটা সূত্রের মাধ্যমেই। মানে ত্রিভুজের জন্য, চতুর্ভুজের জন্য, পঞ্চভুজের জন্য, ষষ্ঠভুজের জন্য আর কোনো সূত্র আমার জানার দরকার নাই। শুধু যদি আমার বিন্দুগুলো দেওয়া থাকে তাহলে ইনশাল্লাহ আমরা করতে পারবো। তো সেটা হচ্ছে, যেমন এখানে 3টা বিন্দু নিচ্ছি। এ বিন্দুটা যদি হয় আমাদের x1 y1, বি বিন্দু যদি হয় x2 y2, সি বিন্দু যদি হয় x3 y3, তাহলে এর ক্ষেত্রফল হবে আমাদের, ক্ষেত্রফলকে আমরা সাধারণত যে এই ত্রিভুজ চিহ্ন বা যেটাকে আমরা ডেল বলি, এই ডেল দ্বারা প্রকাশ করা হয়। ডেল মানে ক্ষেত্রফলকে ডেল দ্বারা প্রকাশ করা হয়, হাফ। আর এই চিহ্ন নাম হয়ে আসলে পরম মান। প্রথমে যে এই বিন্দুটা আমরা লিখব x1 y1, তারপরে লিখব x2 y2, y2, তারপরে x3 y3। তারপরে যখন আমরা দেখতে পারলাম যে সবগুলা বিন্দু লেখা শেষ, তখন শুরুতে যে বিন্দুটা ছিল ওইটা আবার রিপিট করব, কইরা এটা আমরা আটকে দিব। আর দুই পাশে যে আমরা এই খাড়া চিহ্নটা দিলাম, এটার নাম হচ্ছিল পরম মান। এই পরম মান চিহ্নটা দেখতে হবে, কারণ পরম মান হইতেছে কোনো নেগেটিভ থাকলে ওইটাকে আমাদের পজিটিভ করে দেয়। আমরা যে অঙ্কগুলা করব তখন ইনশাল্লাহ এটা ক্লিয়ার হবে। আর এটা আমরা কিভাবে কাজ করে, এটা আমাদের প্রথম এইভাবে কাজ করতে হবে। এই কোনা কাজ করতে হবে। তাহলে x1 এর সাথে আমাদের কি, x1 এর সাথে y2, তারপরে আমাদের প্লাস চিহ্ন, আবার y2 সাথে x2 সাথে y3, x2 y3, আবার x3 এর সাথে আবার y1, তাহলে কি x3 y1। তাহলে এই দিকে যে সময় আমাদের গুণ করা শেষ, তখন আমরা আবার উল্টা দিক থেকে যে এইভাবে যাবো, যে এইভাবে 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 যাব। এবং যখন আমরা এদিকে গুণ করব তখন একটা মাইনাস হবো। যেমন এটা হয় আমাদের কি x2 y1 এটা হয়, কিন্তু এখানে যেহেতু প্লাস প্লাসে প্লাস, সেই প্লাস হওয়ার কথা, কিন্তু সূত্রের একটা মাইনাস থাকবে এখানে। তাহলে প্লাস মাইনাসে এখানে মাইনাস হবে, মানে এদিকে যখন গুণ করব তখন একটা মাইনাস নিতে হবে। তাহলে x3 y2, এটার আগে একটা মাইনাস, আবার এটা ছিল x1 y3 মাইনাস, এটা আমরা পরম মান দিয়ে দিব। তো এতটুকু তো আমরা এখন বাকিটুকু ক্যালকুলেশন আমরা করতে পারবো। তো এইভাবে আমরা এই সূত্রের মাধ্যমে যে কোনো প্রকার ত্রিভুজ বা চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো।
আর পরিসীমা, এই অধ্যায়ে একটা কথা আছে, সেটা হচ্ছে পরিসীমা। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হইতেছে আমি বলি যে এই ত্রিভুজটির পরিসীমা কত। তার মানে কি, এই বাহুর দৈর্ঘ্য কত, এই বাহুর দৈর্ঘ্য কত, আর এই বাহুর দৈর্ঘ্য কত, যদি আমার জানা থাকে তাহলে তিনটা যোগ করবো, যোগ করলে আমাদের অ্যান্সার আসবে। যেমন আমরা একটা সূত্র পড়ছিলাম ছোট কালে, যেমন একটা আয়তক্ষেত্র, যার এটা আর এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা আর এটা হচ্ছে প্রস্থ। আমরা সূত্র পড়ছিলাম 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আচ্ছা, এই সূত্রটা কিভাবে আসলো? আমার সহজ মানে বাংলা ভাষা, যেটা বাংলা ভাষায় বলা হয় মানে সবগুলা বাহুর যোগ ফলে হইতেছিল ওটার পরিসীমা। তার মানে আমার এই দৈর্ঘ্য কয়বার আছে, এইটা আর এটা যোগ করলে দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য, আবার প্রস্থ যোগ প্রস্থ। তাহলে কিভাবে হয় এটা? দৈর্ঘ্য আর দৈর্ঘ্য মানে দুইটা দৈর্ঘ্য আর দুইটা প্রস্থ, দুইটা প্রস্থ, এগুলা সব কি আমাদের করতে হবে? যোগ করতে হবে। তাহলে যে আমি পরিসীমা পাবো, তাহলে দৈর্ঘ্য আর দৈর্ঘ্য যোগ করলে হয় 2 দৈর্ঘ্য, প্রস্থ আর প্রস্থ যোগ করলে হয় 2 প্রস্থ। পরে আমরা কি করব? 2 কমন নিব, 2 কমন নিলে হয় 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই সূত্রগুলা কোথায় থেকে আসে। মূল কথা একটাই, সবগুলা বাহুর যোগফলই হচ্ছে আমার পরিসীমা। আর আমাদের যে ত্রিভুজের পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা জানি। ত্রিভুজের পরিসীমাকে আমাদের 2s দ্বারা প্রকাশ করা হয়। তো ক্ষেত্রফলের সূত্র মানে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এটা আমি দেখাইছি। এরপর পরিসীমা বলতে কি বোঝায়, পরিসীমা কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাইছি। এখন আমরা দেখব যে আরও কিছু জানার দরকার আছে কিনা এই 11.2 এর অঙ্কগুলা করতে। তো আমরা দেখতে পারতাছি যে আর কোনো ধরনের সূত্র জানার দরকার নাই। এখানে বলছে উদাহরণ 6 কি বলছে? একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু এ বি ও সি। ত্রিভুজটির একটি মোটামুটি চিত্র আঁকো। মোটামুটি একটা ত্রিভুজের চিত্র আঁকো। আর ত্রিভুজের চিত্র কিভাবে আঁকাইতে হয় এটা তো আর নতুন করে আজকে দেখানোর কিছু নাই। যারা ত্রিভুজ আঁকাইতে পারেন না সবাই আমার স্থানাঙ্ক জ্যামিতির যে লেকচার 1 লেকচার 2 ওইগুলা করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো সবার কাছে রিকোয়েস্ট, সবাই ওই ক্লাসগুলো করে আসবেন, তাহলেই বুঝতে পারবেন যে কীভাবে ত্রিভুজ আঁকাইতে হয় গ্রাফ পেপারে। ওইটা আমি ওখানে দেখাইছি। তো এটা আঁকাবো এবং বাহুগুলা কি কি হয়? এ বি একটা বাহু হয়, বিসি একটা বাহু হয় এবং এসি একটা বাহু হয়। এই 3টা বাহুর দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা পরিসীমা পাবো। বাহুগুলার দৈর্ঘ্য নির্ণয় করে 3টা দৈর্ঘ্য আমরা যোগ করে দিব, তাহলে পরিসীমা পাওয়া যাব। এবং বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে, এখানে বলছে যে বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করা। যেহেতু বাহুর দৈর্ঘ্যের নিয়মে ক্ষেত্রফল বের করতে হবে, সেক্ষেত্রে আমার এটা খাটবে না। আমি যদি এটা যা করি তাহলে ভুল দিবে, মানে স্যাররা কাটা দিয়ে দিবে। কারণ কি বলা আছে এখানে? এখানে বলা আছে বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে। তাহলে ওই যে পরিমিতির যে ওই সূত্রগুলো ওইগুলো দেওয়া করতে হবে। বাহুর দৈর্ঘ্য যদি সবগুলাই অসমান, তাহলে সবগুলা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব, মানে পরিসীমাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে পাবো এস। আর 3টা বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ বি সি পাই, তাহলে আমাদের সূত্র হয় যেটা এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এটা দিয়ে আমরা করে দিব, এটা যা করব। আর যদি দেখি যে না সবগুলা বাহু সমান, তাহলে √3/4 স্কোয়ার যা করে দিব। যদি দেখি যে 2টা বাহু সমান অর্থাৎ সমদ্বিবাহু, তাহলে b/4 রুট আবার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যা করে দিব। তো যেটা মানে বাহুগুলার দৈর্ঘ্যের উপর নির্ভর করে আমার বিভিন্ন সূত্র আছে, এগুলা বসায় বসায় আমরা ক্ষেত্রফল করবো। যদি এই যে সমকোণী, তাহলে হাফ এ বি দেওয়া করে দিব। তো এইরকম বিভিন্ন ক্ষেত্রফলের সূত্র আমরা দেখছি। তো
তো এই অঙ্কের ক্ষেত্রে আসলে যে এই সূত্র হবে, এই অঙ্কের ক্ষেত্রে সবগুলা বাহুই অসমান হবে, তাহলে সবগুলা বাহুকে যোগের দ্বারা ভাগ করলে আমরা এস এর মান পাবো, আর তিনটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি ধরে আমরা করে ফেলবো। তো এটা করতে পারবো। এবং বলছে ক্ষেত্রফলই নির্ণয় করাই শেষ না, বলছে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ চিত্র দেখে আন্দাজ করো। চিত্র দেখে প্রথমে ভাবতে হবে, মানে চিত্র দেখে এটা কী বোঝা যায়। চিত্র দেখে বোঝা যায় যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং এটার যুক্তি দিতে হবে। যুক্তি কি? সমকোণী ত্রিভুজ হবে যদি সেটা পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওইটা যদি সমর্থন করে তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে। আর যদি এটা সমর্থন না করে তাহলে সমকোণী ত্রিভুজ হবে না। তো ইনশাল্লাহ আমরা এই উদাহরণ 6 সম্পূর্ণ খুব ভালোভাবেই পারবো। 7 নাম্বার বলছে এ বি এবং সি একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু। ত্রিভুজটি আঁকতে হবে এবং বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, আর এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ওই বাহুগুলার দৈর্ঘ্যের উপর ভিত্তি করে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা এই যে এখানে যে সূত্র এটা দিয়ে করব। চিত্র দেখে ত্রিভুজটির একটি নাম দাও, মানে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ। আচ্ছা, যদি সবগুলা বাহু যদি অসমানই হয় তাহলে কিন্তু আমরা এটা দেখে বলে দিতে পারি যে এটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজ। এবং এর সপক্ষে যুক্তি দাও। যুক্তি কি হবে? যুক্তি তো একদম সোজা, আমরা দেখতেই পারতেছি যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে যে ত্রিভুজটির বাহুগুলা কি অসমান, এটাই আমাদের যুক্তি। এভাবে লেখা দিলে ইনশাল্লাহ আমরা পারবো। তবে আবার যদি দুইটা বাহুর সমান হইলে আমরা আবার যে সমদ্বিবাহু বলতে পারি। আবার দেখব যে এটা পিথাগোরাসের উপপাদ্য সমর্থন করে, সেক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজ, মানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে যদি দেখি যে এটা সমর্থন করে তাহলে সমকোণী ত্রিভুজ। তিনটা বাহুই সমান হয় সমদ্বিবাহু, আর যদি দুইটা বাহু সমান হয় সমদ্বিবাহু, ওইগুলা ইনশাল্লাহ আমরা করতে পারবো। আরও কিছু অঙ্গ যদি দেখাই, একটি ত্রিভুজের শীর্ষ ত্রয় যথাক্রমে এ বি এবং সি, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবো, এ সি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবো, আর বিসি দৈর্ঘ্য নির্ণয় মানে কি? দৈর্ঘ্য নির্ণয় মানে হইতেছিল এই বাহু থেকে এই বাহুর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। বিন্দুর থেকে বিন্দুর দূরত্ব তো আমরা শিখাইছি, একদম প্রথম ক্লাসেই শিখাইছি। যারা বিন্দু দূরত্ব নির্ণয় ক্লাস দেখতে চান তারা অবশ্যই এই প্লে লিস্টে আছে আমাদের প্রথম যে ক্লাসটা, স্থানাঙ্ক জ্যামিতি লেকচার 1, ওইটা দেখে আসবেন। তাহলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা এবং ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে বাহুর দৈর্ঘ্য যেহেতু নির্ণয় করতে বলতেছে, তার মানে দৈর্ঘ্যের উপর নির্ভর করে আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো দৈর্ঘ্যের উপর নির্ভর করে আমার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। 9 নাম্বার আছে একটি ত্রিভুজের 4টি শীর্ষবিন্দু যথাক্রমে এ বি সি এবং ডি। একটি চতুর্ভুজ বলছে, এতক্ষণ কিন্তু তার ত্রিভুজ বলছিল, কারণ বলছে যে একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত দেওয়া আছে। চতুর্ভুজটির চিত্র আঁকো। চিত্র আঁকো বলতে আমাদের গ্রাফে বারে চিত্র দেখাইতে হবে, এবং যে কোনো দুই বাহু এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। আমরা বাহুর দৈর্ঘ্যগুলো নির্ণয় করে দেখব যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় এই চতুর্ভুজটার মধ্যে, তাহলে এই চতুর্ভুজটা হয়তো বর্গ হবে, না হয় রম্বস হবে। তার মানে আমরা কিন্তু এতটুকু জানি যে একটা রম্বসের 4টা বাহু সমান এবং একটা বর্গের 4টা বাহু সমান, কিন্তু এদের মধ্যে পার্থক্যটা কি? বর্গ পিথাগোরাসের উপপাদ্য সমর্থন করে, রম্বস পিথাগোরাসের উপপাদ্য সমর্থন করে না। তাহলে আমরা দেখব যে এটা বর্গ না রম্বস।
পিথাগোরাসের উপপাদ্য এটা সমর্থন করছে, এই যে এটুকু করছে, দেখছে পিথাগোরাসের উপপাদ্য সমর্থন করে, তার মানে কি স্যার? তার মানে হইতাছে এটা বর্গক্ষেত্র। চতুর্ভুজের ক্ষেত্রফল দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। আর কর্ণ কি স্যার? কর্ণ হইতাছে এই যেমন একটা আয়তক্ষেত্র টানছি, এই বাহু থেকে এই বাহুর একটা দূরত্ব আছে, এই বিন্দু থেকে এই বিন্দুর একটা দূরত্ব আছে, তাহলে এটা একটা কর্ণ। আবার এই বিন্দু থেকে এই বিন্দুর একটা দূরত্ব আছে, এটা আরেকটা কর্ণ। যে কোনো একটা কর্ণ আঁকাইতে হবে। তাহলে তাহলে আমাদের যদি এটা আমার 90 ডিগ্রি হয়, যেহেতু বর্গ মানে কি স্যার? বর্গ মানে একটা কোণ ছিল 90 ডিগ্রি। 90 ডিগ্রি যেহেতু, তার মানে এটার বিপরীত কোণ হয়ে যাচ্ছে আমাদের অতিভুজ, আর এটা পিথাগোরাসের উপপাদ্য সমর্থন করে। আর আমাদের এতটুকুর ক্ষেত্রফল আর এতটুকুর ক্ষেত্রফল সমান। তাহলে আমরা যদি এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়া, পরে ওইটাকে আমরা 2 দ্বারা গুণ করলে এই সম্পূর্ণটার ক্ষেত্রফল পাবো। বর্গের ক্ষেত্রেও সেম। বর্গের ক্ষেত্রে আমরা এটা যদি একটা বর্গ সাপোজ কল্পনা করি, তাহলে এটা হচ্ছে আমাদের কর্ণ, এবং এই বাহুর সমান, এটা হইতেছিল 90 ডিগ্রি। তাহলে এই এই দুইটা বাহু, একটা যদি ভূমি হয় আর একটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব আর ভূমি হচ্ছে সমান। আর এটা হচ্ছে মানে আমাদের যদি এই চতুর্ভুজটা যদি এরকম হয়, তাহলে বিডি হচ্ছে আমাদের কর্ণ। বিডি কর্ণ হইতাছে আমাদের আবার এখানে অতিভুজ। তাহলে অতিভুজ কি হবে? অতিভুজটা দৈর্ঘ্য আমরা নির্ণয় না করলেও চলবে, যদি শুধু আমরা এখানে করছে, হ্যাঁ তারা করছে, তারা কেন করছে? তারা বিডি নির্ণয় করে দেখছে যে এই বাহু, এই দুইটা বাহুর সমান, এই দুইটা বাহুর সমান, তো এই বাহু অসমান। এখানে তারা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়েই করছে। তবে যেহেতু আমরা বর্গের ক্ষেত্রে দেখতে পারতাছি যে আমরা এই দুইটা সমান, তাই আমরা সমদ্বিবাহু ত্রিভুজের এই দুইটা বাহুর সমান এবং এটা অসমান, সেক্ষেত্রে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করতে পারি। ওটা যা করলেও হবে b/4 রুট ওভার 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, b/4 রুট ওভার 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে বি হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য আর এ হচ্ছে আমার অপর একটা বাহুর দৈর্ঘ্য। তো ক্ষেত্রফল ওইভাবে আমরা এতটুকু নির্ণয় করবো, আর এতটুকুর ক্ষেত্রফল যা, এতটুকুর ক্ষেত্রফল তাই। সুতরাং এটাকে আমরা এইটুকুর ক্ষেত্রফলকে 2 দ্বারা গুণ করলে আমরা সম্পূর্ণ ওটার ক্ষেত্রফল পাবো। তো এইভাবে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করে নিয়ে আসতে পারবো। তো একদিন আসলে এত দেখানো সম্ভব না, মানে বেশ কিছু উদাহরণ আছে। আর আজকে যে আমি সূত্রগুলো দেখাইছি, বলবেন যে স্যার আপনি শুধু এই পরিমিতির সূত্রগুলো দিয়ে দেখাইতেছেন, মানে রুট ওভার এস মাইনাস বি এস মাইনাস সি দিয়া করবো, অথবা b/4 রুট ওভার। তাহলে স্যার এটার দরকার কি আছিল? এটা দিয়ে আমি সামনের ক্লাসে অঙ্ক দেখাবো, এটা দিয়ে আমি সামনের ক্লাসে অঙ্ক দেখাবো। তো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন, এবং যেটা না বুঝেন আমার কাছে মানে আমাকে কমেন্ট করলে ইনশাল্লাহ আমি সলভ করে দেব। আমাকে তো আগে বলতে হবে যে স্যার আমি এটা বুঝি না বা বুঝতে পারতাছি না, তখন আমি ইনশাল্লাহ এটা সলভ করে দিব। তো আজকে যতটুকু আলোচনা করলাম সকলেই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। এই অধ্যায়টা হচ্ছে সব থেকে সহজ অধ্যায়গুলোর মধ্যে একটা, এই অধ্যায়টা সব থেকে সহজ অধ্যায়গুলোর মধ্যে একটা। তো আজকে আমি কি কি দেখাইছি, উদাহরণ 6, উদাহরণ 7, উদাহরণ 8, উদাহরণ 9, এই 4টা অঙ্ক আমি দেখাইছি। তো সবাই এই 4টা অঙ্ক বাসায় বইসা দেখবেন যে কিভাবে করছে, এটা কিভাবে করছে, এই বাহুর দৈর্ঘ্যটা কীভাবে নির্ণয় করছে, পরিমিতির কোন সূত্রটা অ্যাপ্লাই করছে। ইনশাল্লাহ এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আর যদি আমার ক্লাসগুলো ভালো লাগে, কেউ যদি একটু উপকৃত হন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।